হঠাৎ বড় মাপের একজন বিজনেসম্যান কিডন্যাপ হয়। তাকে উদ্ধার করতে ডাকা হলো রাজ্যের সেরা পুলিশ অফিসারকে। এদিকে সেই পুলিশ অফিসারের বউ থাকা সত্ত্বেও সাবেক প্রেমিকা হঠাৎ করে তার জীবনে ফিরে আসে। এরপর বউ আর প্রেমিকার মধ্যে শুরু হয় তুমুল লড়াই। এখন সে কি করবে? সে কি মিশন সামলাবে নাকি নিজের পরিবার সামলাবে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি অ্যাকশন কমেডিতে ভরা সানকার থেকে বাস্তনাম সিনেমাটি। আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিন যাতে ভিডিওগুলো নিয়মিত পেতে পারেন। মুভির শুরুতে আকিরা নামে একজন বড় ব্যবসায়ী ভারতে আসে। যদিও তিনি কোম্পানি শুরু করেছিলেন আমেরিকায়, কিন্তু তার জন্ম ভারতেই। বর্তমানে তার কোম্পানি আমেরিকায় 1 নম্বরে আছে। এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আকিলার আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন। তিনি আকিলার নিরাপত্তার জন্য তাদের স্পেশাল অফিসার মীনাক্ষীকে অ্যাপয়েন্ট করেন। দেশে এসে পরদিন আকিলা একটি অনুষ্ঠানে অংশ নেন ও জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন। ভাষণ শেষ হলে পার্টির সভাপতি মুখ্যমন্ত্রীকে বলেন যে তিনি আকিলাকে তাদের গেস্ট হাউসে নিয়ে যাবেন। আসলে তিনি চান আকিলার সঙ্গে তার জামাইয়ের ব্যবসার জন্য কথা বলার সুযোগ করে দিতে। কিন্তু মুখ্যমন্ত্রী তাতে রাজি হয় না, কারণ গেস্ট হাউসটি শহর থেকে অনেক দূরে এবং সেখানে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে। তবুও সভাপতির জোরাজুরিতে অবশেষে আকিলা রাজি হন এবং মীনাক্ষীকেও তার সাথে যেতে হয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য। রাতে তারা গেস্ট হাউসে যায়। এরপর রাতের খাবারের সময় সভাপতি আকিলাকে তার জামাইয়ের ব্যাপারে বলেন। সব শুনে আকিলা তাকে দেখা করতে বলেন। ঠিক তখনই কিছু গুন্ডা আকিলার উপর হামলা করে। এটা দেখে মীনাক্ষীর সঙ্গে সঙ্গে তাদের ফাইট শুরু করে। দুই পক্ষের মধ্যে শুরু হয় কঠিন সংঘর্ষ, কিন্তু পুলিশকে মেরে গুন্ডারা আকিলাকে তাদের গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায়। মীনাক্ষী তাদের পিছু নিতে গেলে দেখে তাদের গাড়ির চাকা আগেই ফুটিয়ে দেওয়া হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী যখন এই খবর শুনে তিনি সভাপতির উপর ভীষণ রেগে যান। তবে কেউই বুঝতে পারে না আসলে কে বা কারা আকিলাকে অপহরণ করলো। তারা এটা নিয়ে খুব চিন্তিত ছিল, কারণ আকিলা যেহেতু আন্তর্জাতিকভাবে পরিচিত, তার অপহরণের কথা জানাজানি হলে পুরো রাজ্য এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। ঠিক সেই মুহূর্তে মুখ্যমন্ত্রীর ফোনে একটি কল আসে। বিজু পান্ডে নামে এক লোক ফোন করে বলে সে আকিলাকে অপহরণ করেছে। যদি তাকে জীবিত দেখতে চায় তাহলে ভাই পাপা পান্ডেকে জেল থেকে মুক্তি দিতে হবে। আসলে তারা দুই ভাই মিলে পান্ডে গ্যাং চালায়। মুখ্যমন্ত্রী তখন সঙ্গে সঙ্গে জেল সুপারকে ডাকেন। জেলারের নাম জর্জ অ্যান্টনি। সে একজন সৎ ও আদর্শবান অফিসার। মুখ্যমন্ত্রী তাকে বলেন যেন পাপা পান্ডেকে গোপনে ছেড়ে দেয়, কিন্তু অ্যান্টনি রাজি হয় না। এতে মুখ্যমন্ত্রী তাকে বদলির হুমকি দেয়, কিন্তু অ্যান্টনি বলে আপনি বদলি করলেও সমস্যা নেই, তবে আমি মিডিয়ার সামনে বলে দেব। এমন কথা শুনে মুখ্যমন্ত্রী বুঝতে পারেন হুমকি দিয়ে কিছুই হবে না। তাই তিনি কৌশলে পরিস্থিতি ঘুরিয়ে নেন। জেলারকে বলে আমি তো শুধু তোমার পরীক্ষা করছিলাম, তুমি সেটা পাশ করেছো। এরপর অ্যান্টনি চলে যায়। তবে মুখ্যমন্ত্রী তখনও দিশেহারা, ভেবে পাচ্ছিলেন না কিভাবে এই সমস্যা সামাল দিবেন। তখন মীনাকে একটা আইডিয়া দেয়, যদি আকিলার মতো কাউকে পাওয়া যায় তবে তাকে আকিলা সাজিয়ে কয়েকদিন কাটানো যাবে। এর মধ্যে আকিলাকে মুক্ত করে আনতে হবে। অনেক খোঁজাখুঁজির পর তারা এক অটো চালককে খুঁজে পায়। তখন তাকে আকিলার মতো হুবহু সাজিয়ে দেয়। তারা 3 দিন সময় পেয়ে যায়। এখন দরকার এমন একজন সৎ পুলিশ অফিসার যে 3 দিনের মধ্যে বিজুকে মেরে আকিলাকে উদ্ধার করতে পারবে। তখন মীনাক্ষী বলে এই কাজ করার জন্য পারফেক্ট একজন হলো রাজু। সে সাবেক পুলিশ অফিসার, যাকে প্রায় 6 বছর আগে তার অতিরিক্ত সততার কারণে সাসপেন্ড করা হয়। সবকিছু জানার পর মুখ্যমন্ত্রী বলেন তাকে খুঁজে বের করো। আসলে এই রাজু মীনাক্ষীর প্রাক্তন প্রেমিক। পুলিশের চাকরি করার ব্যাপারে ঝগড়া করে তাদের সম্পর্ক ভেঙে যায়। মীনাক্ষী বলে আখিলাকে বাঁচাতে না পারার দায় আমার, তাই রাজুকে আমি খুঁজে বের করব। সে আমায় বলেছিল সারা জীবন আমার জন্য অপেক্ষা করবে, সো আমি তাকে ফিরিয়ে আনবো। কিন্তু রাজু এখন বিবাহিত এবং তার 4টি সন্তান রয়েছে। তার স্ত্রীর নাম লক্ষ্মী। লক্ষ্মী তার স্বামীকে খুব ভালোবাসে। একটা অনুষ্ঠানে সে ডান্স করছিল, তাই তাকে একটি পুরস্কার দেওয়া হয়। পুরস্কারটি এমএলএ দেওয়ার কথা ছিল, কিন্তু লক্ষ্মী তার স্বামী রাজুর হাত থেকেই পুরস্কার গ্রহণ করে। এরপর লক্ষ্মী মাইক্রোফোন হাতে নিয়ে রাজুর প্রশংসা করতে থাকে। এইসব দেখে এমএলএ খুব রেগে যায় এবং লক্ষ্মীর বাবাকে অনেক কথা শুনিয়ে চলে যান। এই ঘটনার কারণে লক্ষ্মীর বাবাও রেগে যায়, আর তার শাস্তিস্বরূপ তিনি বলেন তারা যেন 6 মাস আলাদা থাকে। সেই জন্য তিনি তাদের বাড়ির সব দরজা তালা দিয়ে দেন, যাতে রাজু আর লক্ষ্মী একসাথে এক রুমে থাকতে না পারে। তবে রাতে সবাই ঘুমিয়ে পড়লে রাজু জানালা পুরোটা খুলে এবং তার স্ত্রী লক্ষ্মীকে নিয়ে যায়।
এরপর তারা সারা রাত প্রেমিক প্রেমিকার মতো ঘুরে বেড়ায়, নাচানাচি করে, বুঝতেই পারে না কখন সকাল হয়ে যায়। সকালে যখন তারা বাড়ি ফিরে আসে দেখে তাদের বাড়িতে অনেক লোক জমা হয়েছে, কারণ তারা সারা রাত নাচানাচি করে গ্রামের কেউ ভালোভাবে ঘুমাতে পারেনি। মানুষের বাড়ির অনেক কিছু তারা ভেঙে ফেলেছে, সবাই বিচার চাইতে তাদের বাড়িতে আসে। পরদিন সকালে যখন রাজু তার ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছিল তখন তার শ্বশুর তাকে 5 লক্ষ টাকা দেন এক লোকের কাছে দেওয়ার জন্য। টাকা নিয়ে যাবার সময় রাজু হঠাৎ তার স্কুলের মাস্টারকে দেখতে পায়। তিনি রাজুর ছোটবেলার শিক্ষক, যার জন্য রাজু একজন ভালো পুলিশ অফিসার হতে পেরেছে। তাই রাজু তাকে এখনো খুব সম্মান করে। মাস্টারকে দেখে রাজু বুঝতে পারে তিনি বেশ চিন্তিত। কিছু না বলে রাজু পুরো 5 লক্ষ টাকাই মাস্টারের হাতে দিয়ে দেয়। এরপর রাজু যখন বাড়িতে ফিরে আসে তখন সে শ্বশুরকে মিথ্যে একটা অজুহাত দেয়, কিন্তু তার শ্বশুর কিছুতেই বিশ্বাস করে না। ঠিক তখনই রাজুর ছেলে হঠাৎ চিৎকার শুরু করে, বলে এটা সত্য। এতে তার শ্বশুর বাধ্য হয়ে ঘটনাটি সত্য ধরে নেয়। এদিকে রাজুর এক শালাবাবু হোয়াটসঅ্যাপে বান্ধবীকে হাই লিখে মেসেজ পাঠায়। যখন লক্ষ্মীর বোন বিষয়টা জানতে পারে তখন পুরো বাড়িতে তুলকালাম কাণ্ড হয়ে যায়। আর এই সুযোগে রাজু ব্যাপারটা ভুলভাল বুঝিয়ে আরো বড় করে দেয়। এরপর দুই ভাইকে শাস্তি হিসেবে তাদের স্ত্রীদের থেকে পরবর্তী 3 বছরের জন্য আলাদা থাকতে বলা হয়। এতে করে তারা দুজনেই প্রচন্ড হতাশ হয়ে যায়। এদিকে রাজু গর্ব করে বলে, আমার জীবন তো একদম খোলা বইয়ের মতো, লক্ষ্মী আমার সবকিছু জানে। এই কথা বলার সেই সময় গ্রামের মধ্যে প্রবেশ করেন মীনাক্ষী। সে রাজুর ছোট ছেলেকে জিজ্ঞাসা করে রাজু কোথায়। তখন ছেলে বুঝে যায় যে এই মহিলা তার বাবাকে খুঁজছেন, তাই সে তাকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। এরপর সে বলে, বাবা, তোমার প্রাক্তন প্রেমিকাকে আমি নিয়ে এসেছি। এই কথা শুনে পুরো পরিবার চমকে ওঠে। মীনাক্ষী গাড়ি থেকে নামে আর তাকে দেখেই রাজু হতবাক হয়ে যায়। মীনাক্ষী হেসে রাজুকে হাই বলেন। রাজুও হাত মিলিয়ে তাকে স্বাগত জানায়। কিন্তু এই সব কিছু লক্ষ্মী দেখছিল। এবার সে ছোট বাচ্চার মতো কান্না শুরু করে। এরপর পুরো পরিবার এটা নিয়ে মিটিংয়ে বসে। তখন মীনাক্ষী রাজুকে প্রশ্ন করে, তুমি ব্রেকআপের সময় বলেছিলে সারা জীবনের জন্য অপেক্ষা করবে, আমার ছাড়া আর কোনো মেয়েকে জীবনে ঢুকতে দিবে না, আর এখন তুমি 4 সন্তানের বাবা, কিভাবে সম্ভব? এই কথা শুনে সবাই রাজুকে অনেক কথা বলতে থাকে। তখন লক্ষ্মী রাজুকে ফুসলিয়ে তার প্রেমের কথা বের করে, আর রাজুও বউকে বিশ্বাস করে নিজের প্রেমের সব খুঁটিনাটি বলতে শুরু করে। আর কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়। মীনাক্ষী তখন পুলিশের ট্রেনিংয়ে ছিল, আর সেখানেই সে প্রথমবার রাজুকে দেখে। রাজু তখন একজন সিনিয়র পুলিশ অফিসার। সে এত হ্যান্ডসাম ছিল যে তাকে দেখেই মীনাক্ষী রাজুর প্রেমে পড়ে যায়। ধীরে ধীরে তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক তৈরি হয়। এরপর একদিন মীনাক্ষী রাজুকে প্রপোজ করে, কিন্তু রাজু বলে আমার বয়সের পার্থক্য অনেক, তাই এই সম্পর্ক সম্ভব না। কিন্তু মীনাক্ষী এত সহজে হাল ছাড়ার মানুষ না। সে বলে এই বয়সের পার্থক্য আমাকে থামাতে পারবে না। এরপর সময়ের সঙ্গে সঙ্গে রাজুও মীনাক্ষীর প্রেমে পড়ে যায়। কিন্তু একদিন রাজুর অতিরিক্ত সততার কারণে তাকে পুলিশের চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়। তাই রাজু নিজে থেকেই চাকরি ছেড়ে দেয়। সে মীনাক্ষীকে ডেকে বলে, যেই চাকরি সততার সঙ্গে করতে পারবো না সেই চাকরি করব না, চলো আমরা কোথাও চলে যাই আর বিয়েটা করে ফেলি, তোমারও আর এই অসৎ চাকরি করার কোনো দরকার নেই। কিন্তু মীনাক্ষী রাজুর কথা কিছুতেই মানতে চায় না। সে এই চাকরির জন্য আমার পরিবারের সঙ্গে লড়াই করেছে, অনেক কষ্ট করে এই জায়গায়, তাই সে চাকরি ছাড়বে না। তখন রাজু তাকে জিজ্ঞেস করে, তোমার কাছে আমি বড় না তোমার চাকরি? আমাদের মধ্যে একজনকে বেছে নিতে হবে। তখন মীনাক্ষী তার চাকরিকে বেছে নেয় এবং রাজুর সঙ্গে ব্রেকআপ করে। তখন রাজু বলে, হয়তো আজ তুমি রেগে গিয়ে আমার সঙ্গে সম্পর্ক ভেঙে দিলে, কিন্তু মনে রেখো আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব। তুমি আমার জীবনের প্রথম এবং শেষ নারী। এখানেই তাদের রিলেশনশিপ শেষ হয়ে যায়। এরপর কাহিনী বর্তমানে ফিরে আসে। তারপর মীনাক্ষী রাজুকে সব ঘটনা খুলে বলে, যেভাবে আখিলাকে অপহরণ করা হয়েছে, আর সে চায় রাজু যেন তার সম্মানের কথা ভেবে অন্তত একবার তাকে সাহায্য করে। তখন রাজু বলে, এটা করতে কোনো সমস্যা নেই, তোমার জন্য অন্তত এটুকু তো করতেই পারি। তাছাড়া আমার স্ত্রী লক্ষ্মী খুব ভালো মেয়ে, তুমি যদি সব বুঝিয়ে বলো সে নিশ্চয়ই বুঝবে। এরপর রাজু লক্ষ্মীকে বিষয়টা বোঝানোর চেষ্টা করে, কিন্তু লক্ষ্মী কিছুতেই রাজি হয় না। সে বলে, তোমার প্রেমের এত সব কাহিনী শোনার পরও আমি সেই মেয়ের সাথে তোমাকে যেতে দেব নাকি? এরপর লক্ষ্মী মীনাক্ষীকে বলে, তুমি যাও, আমি আমার স্বামীকে তোমার সঙ্গে যেতে দেব না। মীনাক্ষী আবারও বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাতেও কাজ হয় না। ঠিক তখনই হঠাৎ বজ্রপাত হয় আর মীনাক্ষী ভয় পেয়ে রাজুকে জড়িয়ে ধরে। এই দৃশ্য দেখে তো লক্ষ্মী আরো রেগে যায় এবং সিদ্ধান্ত নেয় সে কিছুতেই রাজুকে মীনাক্ষীর সঙ্গে যেতে দিবে না।
এমন অসময়ে বজ্রপাত আসার কি দরকার ছিল? মাঝখান থেকে কাহিনী আরো জটিল হয়ে গেল। বন্ধুরা, তোমাদের যদি মুভিটার এতটুকু অংশ ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দাও। তারপর দেখা যায় মুখ্যমন্ত্রী লক্ষ্মীকে বোঝাতে ফোন করে, কিন্তু লক্ষ্মী তার কথায় কোনো রাজি হয় না। বহু বোঝানোর পর অবশেষে লক্ষ্মী রাজি হয়। সে বলে, যদি সবকিছু আমার শর্ত মতো হয় তাহলে আমি রাজুকে যেতে দিতে রাজি আছি। মুখ্যমন্ত্রী অসহায়, তাই লক্ষ্মীর সত্ত্বে রাজি হয়। এরপর লক্ষ্মী বলে যে রাজুকে সে এই মিশনের জন্য পাঠাবে, কিন্তু সেও তার সাথে যাবে। এই কথা শুনে রাজু এবং মীনাক্ষী দুজনেই অবাক হয়ে যায়, কিন্তু আর কোনো উপায় না দেখে মীনাক্ষী বাধ্য হয়ে রাজি হয়। তারপর তারা মুখ্যমন্ত্রীর অফিসে যায়। তখন মুখ্যমন্ত্রী রাজুকে সবকিছু বিস্তারিত বলেন। শেষে তিনি বলেন, আমি জানি এই কাজটা শুধুমাত্র তুমিই করতে পারবে। কথা শুনে রাজু খুশি হয়ে স্যালুট করে। রাজু স্যালুটের মধ্যে এমন জোশ ছিল যে সবাই মনে করছিল এখনো সে পুরো ফিট। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল রাজু স্যালুট দেওয়ার পর হাত নামাতে পারছে না, তার কোমর আটকে গেছে। এরপর ডাক্তার ডাকা হয়। ডাক্তার এসে চেক আপ করে, বলে রাজু যখন পুলিশ অফিসার ছিল তখন তার কোমরে একটি ছোট চোট লেগেছিল। এরপর দীর্ঘদিন এক্সারসাইজ না করার ফলে তার শরীর একেবারে দুর্বল হয়ে গেছে। এখন সে পুরোপুরি আনফিট। এর কথা শুনে সবাই চিন্তায় পড়ে যায়। তারা এত কিছু করে একজন অযোগ্য অফিসারকে ফিরিয়ে আনলো, কিন্তু শেষমেশ যেহেতু আর কোনো উপায় ছিল না, তাই তারা রাজুর উপরই ভরসা রাখে। তখন রাজু বলে, এই মিশন সফল করতে হলে আমাদের বাবা পান্ডেকে দরকার। ওকে সঙ্গে নিলে বিজুকে কন্ট্রোলে আনা সম্ভব। তখন মুখ্যমন্ত্রী বলেন, জেলার একেবারে পাগল, সে কিছুতেই বাবা পান্ডেকে ছাড়বে না। তখন রাজু এক ভয়ঙ্কর পরিকল্পনা তৈরি করে। কি সেই পরিকল্পনা তা একটু পরেই জানতে পারবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এরপর রাজু বলে যে বাবা পান্ডেকে পিটানোর জন্য জেলের ভেতরেই একটা গ্যাং তৈরি করতে হবে। পরিকল্পনা অনুযায়ী জেলের ভেতরে একদল কয়েদি পাপা পান্ডেকে মারধর করতে শুরু করে। এরপর জেলারের দায়িত্বে থাকা অ্যান্টনি সেখানে প্রবেশ করে সবাইকে থামানোর চেষ্টা করেন, কিন্তু কয়েদিরা তখন তাকেও মারতে শুরু করে। অনেক মারধরের পর অবশেষে অ্যান্টনি গুলি চালায়, যার ফলে সবাই থেমে যায়। এদিকে মারধরের কারণে পাপা পান্ডের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখন অ্যান্টনি তাকে হাসপাতালে নিয়ে যান, যেখানে আগেই রাজু ও তার টিম ডাক্তার সেজে অপেক্ষা করছিল। এরপর রাজু খুব চালাকি করে অপারেশনের কথা বলে অ্যান্টনির চোখ ফাঁকি দিয়ে পাপা পান্ডেকে নিয়ে পালিয়ে যায়। পথে তারা একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়ায়। সেখানে লক্ষ্মী আচার তৈরি করে সবাইকে খাওয়াচ্ছিল। শেষে সে পাপা পান্ডেকে আচার খাওয়াতে যায়, কিন্তু পাপা পান্ডে সেটা খেতে চায় না। তখন লক্ষ্মী খেতে বলতে বলতে হালকা করে তাকে ধাক্কা দিয়ে দেয়। আচার খেলেই বা কি হবে, কিন্তু সেই হালকা ধাক্কাতেই পাপা পান্ডে পা পিছলে পাহাড় থেকে পড়ে যায়। সে মারাত্মক আহত হয়, কিন্তু বেঁচে ছিল। ঠিক সেই মুহূর্তে একটা বাস এসে সজোরে ধাক্কা দেয়, এতে পাপা পান্ডে মারা যায়। এরপর মুখ্যমন্ত্রী যখন এই খবরটি জানতে পারেন, তখন যেন তার মাথার উপর আকাশ ভেঙে পড়ে। তিনি বলেন, আমি আর কিছুই জানতে চাই না, শুধু যেভাবেই হোক আকিলাকে বাঁচাও। কিন্তু পাপা পান্ডে মারা গেছে শুনলে বিজু পান্ডে তো আকিলাকে মেরে ফেলবে। তাই পাপা পান্ডের মরদেহকে পচে যাওয়া থেকে রক্ষার জন্য এক ধরনের ওষুধ প্রয়োগ করে এবং তার হাত পা ও মাথা সুতো দিয়ে বেঁধে দেয়, যাতে তারা প্রয়োজন অনুযায়ী শরীর নাড়াতে পারেন। অন্তত এভাবে যেন বিজুর কাছে পৌঁছে দিয়ে আকিলাকে উদ্ধার করতে পারে। ঠিক এই সময় হঠাৎ বিজু পান্ডে ভিডিও কল করে। তখন তাড়াতাড়ি তারা পাপা পান্ডের পোশাক পাল্টে এক অদ্ভুত সাজে তাকে রেডি করে, যাতে ভিডিও কলে বিজু বুঝতে না পারে যে সে মারা গেছে। পরদিন সকালে তারা সকলে একটি হোটেলে নাস্তা খেতে যায়। দুর্ভাগ্যবশত ঠিক সেই হোটেলে পুলিশ অফিসার অ্যান্টনি হাজির হয়। তখন অ্যান্টনি পাপা পান্ডেকে তার একটি ছবি দেখিয়ে জিজ্ঞেস করলেন, এই অ্যান্টনি তো আর জানে না সে যাকে খুঁজছে এই বেটাই সেই লোক। সে চিনতেও পারে না। তখন রাজু পাশ থেকে বলে ও কথা বলতে পারে না। কিন্তু অ্যান্টনি রাজুদের চিনতে পারে না, কারণ যেদিন হাসপাতাল থেকে পাপা পান্ডেকে নিয়ে আসা হয়েছিল সেদিন রাজুরা সবাই মাস্ক পরেছিল। ঠিক সেই মুহূর্তে অ্যান্টনির সাথে অফিসার সেই দিনকার অপহরণকারীর ছবি পেয়ে যায়, কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে ছবিটা ডাউনলোড হচ্ছিল না। তাই সে একটু দূরে গিয়ে ছবিটা ডাউনলোড করার চেষ্টা করে। তখন মীনাক্ষী রাজুকে ইশারা করে বলেন, তাড়াতাড়ি এখান থেকে পালাও, না হলে আমরা ধরা পড়ে যাব। রাজু ও তার টিম পাপা পান্ডেকে নিয়ে অফিসার ফিরে আসার আগেই সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে অফিসার যখন অ্যান্টনির কাছে ছবিটা দেখায় আর চিনে যায়, কিন্তু ততক্ষণে তারা সেখান থেকে চলে যায়। নায়ক গ্যাংয়ের একজন লোক এই দৃশ্য দেখে তাদের নেতাকে পাপা পান্ডের ব্যাপারে জানিয়ে দেয়। নায়ক গ্যাংয়ের সাথে পাপা পান্ডে গ্যাংয়ের অনেক দিনের শত্রুতা। তখন সেই দলের নেতা তার লোকজন নিয়ে পাপা পান্ডেকে মেরে ফেলার জন্য রওনা দেয়।
এবং সে বিজু পান্ডেকে কল করে বলে পারলে তোর ভাইকে বাঁচা। তখন বিজু দ্রুত কিছু লোক পাঠায় তার ভাইকে বাঁচাতে এবং রাজুকে ফোন করে বলে তুমি আমার কাছে আসার দরকার নেই, আমি কিছু লোক পাঠিয়েছি, তুমি তাদের সাথেই থাকো, আমি এসে আমার ভাইকে নিয়ে যাব। ঠিকানা অনুযায়ী বিজু পান্ডের লোকেরা ভুট্টা খেতে দাঁড়িয়ে থাকে। রাজু পাপা পান্ডেকে নিয়ে সেখানে যায়, কিন্তু পাপা পান্ডে তো মৃত, তাই তারা আবারও একটা চালাকি করে। সেই মুহূর্তে নায়ক গ্যাং সেখানে চলে আসে। রাজু পরিকল্পনা করে যে এখন দুই দলের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হবে। এই সুযোগেই তারা পাপা পান্ডেকে মাঝখানে ঠেলে দেবে, আর মারামারির মাঝে পড়ে গেলে পাপা পান্ডের গায়েও মায়ের পড়বে। এতে তারা বলতে পারবে নায়ক গ্যাং পাপা পান্ডেকে মেরে ফেলেছে। তাদের পরিকল্পনা অনুযায়ী দুই দলের মধ্যে লড়াই শুরু হলে পাপা পান্ডেকে মাঝখানে ঠেলে দেয়। নায়ক দলের লোকেরা সেই সময় সেখানে পৌঁছায়, ফলে দুই দলের মধ্যে এক তীব্র সংঘর্ষ শুরু হয়ে যায়। দুই দলের সবাই সেই লড়াইয়ে মারা যায়, কিন্তু পাপা পান্ডের গায়ে কোনো গুলি লাগে না, তাই রাজু অন্যদের গায়ে থেকে রক্ত নিয়ে পাপা পান্ডের গায়ে লাগিয়ে দেয়। সেই মুহূর্তে বিজু পান্ডে সেখানে এসে দেখে তার ভাই মারা গেছে। তখন রাজু এসে বলে তোমার ভাই একাই 10 জনকে মেরেছে। এরপর লড়াই করতে করতে তাদের গুলিতে নিজে মারা গেছে। মারা যাবার আগে বলে গেছে আকিলাকে ছেড়ে দিবার জন্য, এটা ওনার শেষ ইচ্ছা। ঠিক তখনই অ্যান্টনি আকস্মিক সেখানে চলে আসে। সে বিজু পান্ডেকে একটি ভিডিও দেখায়, সেখানে দেখা যায় রাজু রক্ত লাগাচ্ছে। এটা দেখে রাজুর সব চালাকি ধরা পড়ে যায়, কিন্তু রাজু কোনো অংশে কম নয়। সে নতুন করে ড্রামা শুরু করে। রাজু অ্যান্টনিকে স্যালুট করে বলে স্যার কোড অ্যাক্টিভেটেড, এটা কি প্ল্যান বি? এই কথা শুনে বিজু পান্ডে তার বন্দুক অ্যান্টনির দিকে তাক করে। অ্যান্টনি বলে ও মিথ্যা বলছে, এখানে কোনো প্ল্যান এ বি নেই। সে অনেক বুঝেও বিজু পান্ডেকে বিশ্বাস করাতে পারে না। তখন রাজু বলে এটা কি প্ল্যান সি? এইসব কথা শুনে বিজু পান্ডে পুরোপুরি বিভ্রান্ত হয়ে যায়। সে কিছুই বুঝতে পারে না ঠিক কি সঠিক এবং কি ভুল। কিন্তু ঠিক সেই সময় নায়ক গ্রুপের এক লোক পেছন থেকে এসে বিজু পান্ডেকে গলায় ধরে ফেলে। এই সুযোগে রাজু, লক্ষ্মী এবং মীনাক্ষী আখিলাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অ্যান্টনি একা ধরা পড়ে যায়। বিজু পান্ডে প্রথমে নায়ক গ্রুপের লোকটিকে মেরে ফেলে এবং তারপর অ্যান্টনিকে একটি কাকতারুয়া সাজিয়ে মাঠের মধ্যে বেঁধে ফেলে রেখে যায়। এদিকে রাজু, আখিলা সহ বাকিদের ধরতে বিজু পান্ডে এবং তার লোকেরা তাড়া করতে থাকে। হঠাৎ তারা রাস্তা আটকায়। তারা কোনোভাবে সেখান থেকে পালিয়ে একটা গোডাউনে লুকায়, কিন্তু বিজু তার লোকজন নিয়ে সেখানেও চলে আসে। তারপর শুরু হয় তীব্র লড়াই। রাজু একের পর এক গুন্ডাদের মারতে থাকে। তার বউ এবং প্রেমিকার উপর যত ক্ষোভ ছিল সব গুন্ডাদের উপর তুলতে থাকে। একে একে সবগুলোকে কচুকাটা করতে থাকে। এরপর একটা রাইফেল নিয়ে মীনাক্ষীর উপর ক্ষোভ ঝাড়তে ঝাড়তে গুন্ডাদের টার্গেট করে মারতে থাকলো। একসাথে একজন করে মারতে ছিল, আর তার প্রেমিকাকে বলতেছিল পুলিশের চাকরি আর আমার মাঝে আমাকে ছেড়ে তুমি পুলিশের চাকরি পছন্দ করেছো। এতদিন গেল একটা মিস কল পর্যন্ত করলে না, এখন সব দোষ আমার, সব আমাকেই করতে হবে। এতদিনের জমানো ক্ষোভ একসাথে বের করছিল আর বেচারা গুন্ডাগুলোকে মারতেছিল। অবশেষে সবাইকে মেরে এবার বিজু পান্ডেকেও খতম করে দেয়। কিন্তু রাজু হঠাৎ মীনাক্ষীকে গুলি তাক করে, আখিলাকে সেখান থেকে নিয়ে যায়। তারপর রাজু সিএম কে ফোন করে বলে আমার একটা শর্ত আছে, যদি আপনি সেটা পূরণ করেন তাহলে আমি আখিলাকে ফিরিয়ে দেব। এরপর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। রাজু যখন তার মাস্টারকে টাকা দিয়েছিল তখন সে তার সমস্যার কথা বলে। নির্বাচনের দিন ভোট গ্রহণ চলছিল, তখন এক এমএলএ প্রার্থী জোর করে লাইন ছাড়া ঢোকার চেষ্টা করলে মাস্টার মশাই তাকে ভোটিং বুথে প্রবেশ করতে দেননি। এমএলএ সেটি নিয়ে রেগে যায়। নির্বাচিত হবার পর মাস্টার মশাইকে মারধর করে, এছাড়া মামলায় ফাঁসিয়ে তাকে পুরো গ্রামের মাঝে অপমান করে। তার সম্মান এবং মর্যাদা একদম শেষ হয়ে যায়। তাকে জেলে পাঠানো হয়। রাজু সিএমকে শর্ত দেয় যদি সেই এমএলএ মাস্টার মশাইয়ের কাছে জনসমক্ষে ক্ষমা চায় এবং তাকে নির্দোষ ঘোষণা করে তাহলে আমি আখিলাকে ফেরত দেব। তখন চাপে পড়ে বাধ্য হয়ে এমএলএ জনসমক্ষে মাস্টার মশাইয়ের কাছে ক্ষমা চায় আর তাকে নির্দোষ ঘোষণা করে এবং তাকে পূর্ণ মর্যাদা দিয়ে ক্লাসে ফিরিয়ে নেওয়া হয়, যার ফলে মাস্টার মশাই তার হারানো পুরানো সম্মান ফিরে পান আর আখিলাকেও ফিরিয়ে দেওয়া হয়। এখানেই সিনেমাটি শেষ হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকম আরও অসাধারণ সিনেমার এক্সপ্লানেশন নিয়মিত পেতে পারেন। পরবর্তী ভিডিও কোন সিনেমা নিয়ে পেতে চান সেটা কমেন্টে জানিয়ে দিতে পারেন।